আমরা যে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স করছিলাম, তো আজকে সেটা সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি তোদের প্রবাবিলিটি বেসিক যাগুলো বলেছিলাম, প্রবাবিলিটি অরিজিনটা বলেছিলাম। আমি আশা করছি তোদের সবার সাবজেক্টটা ভালো লেগেছে। এবার আমরা সাবজেক্টটা আরেকটু ভেতরে ঢুকবো। আমি আশা করছি আজকে ক্লাসের শেষে আমি অ্যাটলিস্ট তোদের একটা দুটো অঙ্ক করাতে পারবো, সাবজেক্টটা ডেভেলপ হয়ে যাবে। সো আমরা আগের দিন লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আর আমরা বলেছিলাম ইভেন্ট। ইভেন্ট কি? আমরা বলেছিলাম কোনো যদি একটা এক্সপেরিমেন্ট ঘটানো হয়, কিন্তু আমরা এখানে যে কোনো এক্সপেরিমেন্ট নিয়ে কিন্তু ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে। একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয় যদি সেটা তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে। আমি আগের দিন বলেছিলাম প্রপার্টিগুলো। আর বলেছিলাম এরপর আমরা গেছিলাম ইভেন্ট স্পেসে। ইভেন্ট স্পেস কি? কোনো যদি একটা এক্সপেরিমেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট ঘটে, তাহলে তার আউটকামগুলোকে যদি আমি একটা সেটে কালেক্ট করি, তাহলে সেই সেটটাকে বলা হয় ইভেন্ট স্পেস। ওকে, ইভেন্ট স্পেস বলার পর আমরা গেছিলাম হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কি? একটা ইভেন্ট স্পেসের সাবসেট। তাহলে ইভেন্ট কিন্তু ইটসেলফ আর সেট। আমরা তাহলে ইভেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ইটসেলফ সেট। এবার আমরা কি বলেছিলাম? এরপর আমরা বলেছিলাম ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, এটা ম্যাথামেটিশিয়ান ল্যাপ্লাস বলেছিলাম, রাইট? এবার আমরা আজকে তারপর থেকে শুরু করছি। এবার বেসিক্যালি যেহেতু ইভেন্ট স্পেস এইগুলো সব সেট, তাহলে আমরা এখানেও কিন্তু সেটে যেমন ইউনিয়ন ইন্টারসেকশন আছে, সেইগুলো কিন্তু এখানেও থাকবে। ওকে, সো বেসিক্যালি আমরা দুটো নোটেশন ইউজ করব। ফার্স্ট অফ অল, যদি এ একটা সেট হয় আর বি একটা সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি কে আমরা ডিনোট করব এ প্লাস বি দিয়ে। ওকে, এ ইউনিয়ন বি কে আমরা ডিনোট করব এ প্লাস বি দিয়ে, আর এ ইন্টারসেকশন বি কে ডিনোট করব এ ইন্টু বি দিয়ে, মিন্স এ বি দিয়ে। ওকে, এই দুটো নোটেশন আমরা এন্টার ইউজ করব, যে এ ইন্টারসেকশন বি হচ্ছে এ বি অ্যান্ড এ ইউনিয়ন বি হচ্ছে এ প্লাস বি। ওকে, এরপর আমরা কি করব? আজকে আমরা বেসিক্যালি কিছু ডেফিনেশন আছে। এছাড়া আমাদের কিছু সিম্পল ডেফিনেশন আছে, এগুলো তোদের বলা বাকি আছে এবং সেগুলো না বললেই নয়। সো এগুলোর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্টেন ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। ওকে, আচ্ছা, না ইভেন্টটার নাম শুনে বুঝতে পারছি ইভেন্টটা কি বলছে। ইম্পসিবল। ইম্পসিবল মানে এমন একটা জিনিস যেটা কোনোদিন ঘটবে না। আবার বলছি, ইম্পসিবল মানে জানিস তোরা, এমন একটা জিনিস যেটা কোনোদিন ঘটবে না। তাহলে ইম্পসিবল ইভেন্ট মানে কি? এমন একটা ইভেন্ট যেটা কোনোদিন ঘটবে না। যেমন ধর, তোকে আমি বললাম একটা লুডো ছক্কা তুই থ্রো করলি, তুই থ্রো করার পর একটা ইভেন্ট তোকে বললো যে গেটিং আ নাম্বার গ্রেটার দ্যান 7, ওকে, গেটিং আ নাম্বার গ্রেটার দ্যান 10, গেটিং 1.5, যেগুলো কোনোদিন পসিবল নয়। এই জাতীয় যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। তাহলে ইম্পসিবল ইভেন্ট কি? এমন ইভেন্ট যেগুলো কোনোদিন ঘটবে না। ওকে, এবার ইম্পসিবল ইভেন্টকে মজার বিষয় জিরো দিয়ে ডিনোট করা হয়। এবার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফাই। তো এখানে আমরা এই বইটাতে মানে আমরা এইবার আমরা যে এন্টার যে কোর্সটা করবো, এই কোর্সে আমরা ইম্পসিবল ইভেন্টকে জিরো দিয়ে ডিনোট করবো। জিরো দিয়ে ডিনোট করবো মানে এমন একটা ইভেন্ট যেটা কোনোদিন ঘটবে না। তাহলে যদি তোকে কেউ বলে যে একটা লুডোর ছক্কা থ্রো করলে 7 পড়ার প্রবাবিলিটি কত, একটা লুডোর ছক্কা থ্রো করলে কোনোদিন 7 পড়বে না, তাহলে সেটা কিন্তু একটা ইম্পসিবল ইভেন্ট। তাহলে আমি যদি তোকে বলি আচ্ছা প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট কত হবে, দেখ ফেভারেবল আউটকাম তো 0। যদি টোটাল নাম্বার অফ আউটকামস ফাইনাইট হয়, তাহলে 0 বাই সাম ফাইনাইট কোয়ান্টিটি, তার মানে 0। তাহলে একটা ইভেন্টকে ইম্পসিবল ইভেন্ট বলা হবে মানে সেই ইভেন্টটা কোনোদিন ঘটবে না, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 0। ওকে, তাহলে an event is said to be an impossible event if it never happened in any random experiment. Okay, under identical condition. Identical condition এর আন্ডারে আমরা যদি random experiment-টাকে করি তাহলে এটা কোনোদিন ঘটবে না। ওকে, এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা, ইম্পসিবল ইভেন্টের পর আমাদের একটা আছে সার্টেন ইভেন্ট। এটারও নামটা থেকে তুই বুঝতে পারছিস, সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট মানে এমন একটা ইভেন্ট যেটা সবসময় ঘটবে। ধর তোকে কেউ বললো একটা লুডোর ছক্কা থ্রো করলে
6 এর থেকে ছোট অথবা সমান নাম্বার বলবে তার প্রবাবিলিটি কত। তাই একটা লুডোর ছক্কা থ্রো করলে তুই 1 2 3 4 5 6 ছটা নাম্বার হতে পারে, সবকটা নাম্বারই হচ্ছে 6 এর থেকে ছোট অথবা সমান। তাহলে একটা লুডোর ছক্কা থ্রো করলে যদি তোকে বলে 6 এর থেকে ছোট নাম্বার পড়ার প্রবাবিলিটি কত, তার মানে সেই প্রবাবিলিটিটা হচ্ছে 1। তাই তো? তোকে যদি আমি বলি 6 এর থেকে ছোট নাম্বার পড়ার প্রবাবিলিটি কত, তুই বলি টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 6, ফেভারেবল আউটকাম হচ্ছে 6, তার মানে হচ্ছে 1 প্রবাবিলিটি, রাইট? তাহলে এই ধরনের যে ইভেন্টগুলো আছে, যে ইভেন্টগুলো ঘটবেই, তোরা তোকে একটা কেউ বললো একটা লুডোর ছক্কা থ্রো করা হলো, তাহলে আইদার অড পড়বে অর ইভেন পড়বে, তার প্রবাবিলিটি কত। তাহলে একটা লুডোর ছক্কা থ্রো হলে আইদার অড নাম্বার আসবে অর ইভেন নাম্বার আসবে, এছাড়া আর কিছু আসবে না। তাহলে এইগুলো সবকটা কিন্তু সার্টেন ইভেন্ট। মানে সার্টেন ইভেন্ট মানে এমন একটা ইভেন্ট যেটা সব সময় ঘটবে। সার্টেন ইভেন্টকে জেনারেলি এস দিয়ে ডিনোট করা হয়। ওকে, সার্টেন ইভেন্ট ইজ ডিনোটেড বাই এস। আচ্ছা, সার্টেন ইভেন্টকে যদি এস দিয়ে ডিনোট করা হয়, তোকে যদি বলে আচ্ছা সার্টেন ইভেন্টে ধরো আমরা প্রবাবিলিটি বার করতে গেলাম, probability of S, ধর টোটাল নাম্বার অফ আউটকামস যদি ফাইনাইট হয়, টোটাল নাম্বার অফ আউটকামস যদি ফাইনাইট হয়, তাহলে ধর টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে n। আর সার্টেন ইভেন্ট মানে কি, যতবার তুই করবি ততবারই ঘটবে, তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে, রাইট? তার মানে এটা হচ্ছে 1। তাহলে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু 1। মানে তাহলে সার্টেন ইভেন্ট মানে কি, এমন একটা ইভেন্ট যেটা সব সময় ঘটবে। ওকে, তো ডেফিনেশন কিন্তু সার্টেন ইভেন্টের ডেফিনেশন, ইম্পসিবল ইভেন্টের ডেফিনেশন পরীক্ষায় আসবে না। তাই জন্য তোদের কিন্তু ডেফিনেশনগুলো আমি লিখছি না, জাস্ট জিনিসটা মাথায় রাখ যে সার্টেন ইভেন্ট মানে কি, এমন একটা ইভেন্ট যেটা ঘটবে। ইম্পসিবল ইভেন্ট মানে কি, এমন একটা ইভেন্ট যেটা কোনোদিন ঘটবে না। ওকে, এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছিস যে নামেই আছে হচ্ছে মিউচুয়ালি। মিউচুয়ালি মানে তার মানে একটা থাকবে না, মোর দেন ওয়ান হবে। তাহলে ইভেন্টগুলোকে ধর দুটো ইভেন্ট আছে, এ আর বি। এ আর বি কে বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কখন বলছি? এ বি মানে দুজনে একসাথে যদি কোনোদিন না ঘটে। আবার বলছি দুটো ইভেন্টকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি দুজনে একসাথে কখনো না ঘটে। ধর আমি তো তোরা যদি বলি একটা এক্সাম্পল দিতে, আমি বললাম ধর একটা নাম্বার, তুই একটা লুডো ছক্কা থ্রো করলি, তুই বলছিস এ বলছিস গেটিং অ্যান ইভেন নাম্বার বলছিস, আর বি বলছিস গেটিং অ্যান অড নাম্বার। তাহলে আমি কি বলছি, এ হচ্ছে গেটিং ইভেন নাম্বার, গেটিং অ্যান ইভেন নাম্বার, বি হচ্ছে গেটিং অ্যান অড নাম্বার। তাহলে একটা লুডোর ছক্কা থ্রো করলে এই যে দুটো ইভেন্ট আছে, এই দুটো ইভেন্ট কোনোদিন একসাথে ঘটবে না। মানে একটা ইভেন্ট নাম্বার একটা অড নাম্বার একটা ছক্কা থ্রো করলে কোনোদিনই আসবে না। তাহলে এই দুটো কিন্তু হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তার মানে আরেকটু যদি আমি বলি, তার মানে দুজন একসাথে ঘটবে না। দুজন একসাথে ঘটবে না মানে আমি যদি বলি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এই ইন্টারসেকশন বি কে আমরা কি দিয়ে ডিনোট করবো? এ বি দিয়ে বললাম, রাইট? তাহলে এই ইন্টারসেকশন বি কোনোদিন ঘটবে না। কোনোদিন ঘটবে না মানে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে আমরা বলবো 0। তাহলে দুটো ইভেন্ট এ আর বি কে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো যদি এ বিটা হয়ে যায় 0 বা 5। তার মানে প্রবাবিলিটি অফ এ বিটা হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুটো ইভেন্টকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যদি সেটা এমন একটা প্রপার্টি স্যাটিসফাই করে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এত অবধি হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, রাইট? এবার আমরা একটা পার্টিকুলার টাইপ অফ সেটের কালেকশনের উপর খুব বেশি ইন্টারেস্টেড। মানে ধর আমি তোকে বলছি, বলছে লেট ই বি অ্যান্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই বি আর র্যান্ডম এক্সপেরিমেন্ট। বুঝছে? ওকে, ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, তাহলে ই এর একটা ইভেন্ট স্পেস থাকবে, তাই তো? ই এর একটা ইভেন্ট স্পেস থাকবে। ইভেন্ট স্পেসটাকে আমি বলছি এস ইজ ইকুয়াল টু ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস মানে, ইভেন্ট স্পেস আমি কি বলেছিলাম? বলেছিলাম ই র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম হবে, আউটকামগুলোকে যদি আমি একটা সেটে কালেক্ট করি, তাহলে সেই সেটটাকেই বলা হবে ইভেন্ট স্পেস, রাইট? এটা আমি বলেছিলাম। তাহলে
ই র্যান্ডম এক্সপেরিমেন্ট, এস হচ্ছে ইভেন্ট স্পেস। এবার ডেল্টা কি? ডেল্টা হচ্ছে কালেকশন অফ সাবসেটস অফ এস। তার মানে ডেল্টা হচ্ছে কালেকশন অফ সাবসেটস অফ এস। তার মানে আমি যদি তোদেরকে বলি, ধর তুই একটা লুডোর ছক্কা থ্রো করলে তোর আউটকাম কি কি হতে পারে? এখানে আউটকাম হতে পারে 1, ধর আউটকাম হতে পারে তোর 1 2 3 4 5 6। এবার ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে এস এর সাবসেটের কালেকশন। তার মানে ডেল্টাটা কিন্তু সেট অফ সেটস। তার মানে ডেল্টার মধ্যে ধর এমন এলিমেন্ট থাকবে, ডেল্টার মধ্যে একটা এই সেটটা থাকলো, এই সেটটা থাকলো, এই সেটটা থাকলো, ধর ডেল্টা এমন হতে পারে। তার মানে ডেল্টা হচ্ছে একটা কালেকশন অফ সাবসেটস অফ এস। মানে এস এর যে সাবসেট গুলো আছে সেই সাবসেট গুলো দিয়ে আমি একটা সেট বানিয়েছি, সেই সেটটাকে আমি বলছি ডেল্টা। ওকে, এবার নেক্সট কাজ কি? এবার এই ডেল্টাকে বলা হচ্ছে ক্লাস অফ ইভেন্টস। দেন ডেল্টা ইজ কল্ড ক্লাস অফ ইভেন্টস। ডেল্টাকে বলা হবে ক্লাস অফ ইভেন্টস যদি ডেল্টা তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে। প্রথম প্রপার্টি কি বলছে? প্রথম প্রপার্টি বলছে এই যে ডেল্টা তো এস এর সাবসেটের কালেকশন, তো এস তো নিজের একটা সাবসেট, বলতে পারি এস হচ্ছে নিজের একটা সাবসেট। তাহলে ডেল্টার মধ্যে এসটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে কিন্তু বলছে ডেল্টাকে ক্লাস অফ ইভেন্টস বলা হবে যদি এসটা ডেল্টার মধ্যে অবশ্যই থাকে, যদি এসটা ডেল্টার মধ্যে অবশ্যই থাকে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যদি এ যদি ডেল্টার মধ্যে থাকে তাহলে এ কমপ্লিমেন্ট অর এ বারটাও ডেল্টার মধ্যে থাকবে। এ যদি ডেল্টার মধ্যে থাকে তাহলে এ কমপ্লিমেন্ট অর এ বারটাও ডেল্টার মধ্যে থাকবে। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে এ আই such that I belongs to natural number। এইগুলো প্রত্যেকটা এ আই, আচ্ছা একটু ভালো করে লিখি, এ আই belongs to delta for all I belongs to natural number। তার মানে এটা কিন্তু ডেল্টা। ওকে, তাহলে এআই গুলো ডেল্টার মধ্যে আছে, তার মানে আমি কি ডেল্টার কতগুলো কাউন্টেবল কালেকশন নিয়েছি। আচ্ছা, এবার আমি ইউনিয়নকে কি দিয়ে ডিনোট করি? প্লাস দিয়ে। তার মানে বলছি এই a1 প্লাস a2 প্লাস a3 এই কাউন্টেবল ইউনিয়নটাও ডেল্টার মধ্যে থাকবে। ডেল্টা যদি এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে ডেল্টাকে বলা হবে ক্লাস অফ ইভেন্টস। প্রবাবিলিটিতে দেখবি এই জিনিসটাকে বলা হয় ক্লাস অফ ইভেন্টস। তোরা পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করার সময় যখন মেজার থিওরি পড়বি তখন দেখবি এই ঘটনাটাকে বলা হয় আবার সিগমা অ্যালজেব্রা। যদি একটা কালেকশন অফ সাবসেটস অফ এস যদি এরকম প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে তাকে বলা হয় সিগমা অ্যালজেব্রা। এটাকে এখানে বলা হবে ক্লাস অফ ইভেন্টস। ওকে, তাহলে ক্লাস অফ ইভেন্টস মানে কি হোল সেট এসটা থাকবে, এ থাকলে এর কমপ্লিমেন্ট থাকবে, আর যদি কাউন্টেবল কালেকশন অফ কোনো নাম্বার নিস তাহলে তাদের ইউনিয়নটা থাকবে। এবার এইখান থেকে আমরা কতগুলো ডিডাকশন করতে পারি। প্রথম ডিডাকশন কি বলছে? আমরা নাল সেটকে প্রবাবিলিটিতে 0 দিয়ে ডিনোট করি, তোরা দেখতেই পারলি, তাই তো? তাহলে ডিডাকশন কি বলছে? ডিডাকশন হচ্ছে ফার্স্ট ডিডাকশন হচ্ছে 0টা ডেল্টার মধ্যে আছে, মানে ওই নাল সেটটা ডেল্টার মধ্যে আছে। কেন? কারণ দেখ বাই প্রপার্টি 1 বাই প্রপার্টি 1 আমি বলতে পারি এসটা ডেল্টার মধ্যে আছে, রাইট? এসটা মানে কি এখানে ইউনিভার্সাল সেট বা হোল সেট এস, তাই তো? তাহলে এরপর বাই প্রপার্টি 2 আমি বলতে পারি এস কমপ্লিমেন্টটাও ডেল্টার মধ্যে আছে, রাইট? এস কমপ্লিমেন্ট কি? এস কমপ্লিমেন্টটাই তো হচ্ছে 0, 0টা ডেল্টার মধ্যে আছে, রাইট? তার মানে এইটা হলো আমাদের প্রথম ডিডাকশন যে 0টা ডেল্টার মধ্যে আছে। আচ্ছা, প্রপার্টিগুলো মাথায় রাখবি। প্রথম প্রপার্টি হচ্ছে এসটা থাকবে, সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে এ থাকলে এর কমপ্লিমেন্টটা থাকবে, থার্ডটা হচ্ছে কাউন্টেবল ইউনিয়ন থাকবে। সেকেন্ড কি বলছেন ডিডাকশন? সেকেন্ড ডিডাকশন বলছে যদি এইখানে তো তুই কাউন্টেবল নাম্বার অফ নিছিস, বলছে তুই যদি ফাইনাইট নাম্বার নিস তাহলে তাদের ইউনিয়নটাও থাকবে।
ওকে, শুধু তাদের ইউনিয়নটাই থাকবে না, বলছে তাদের ইন্টারসেকশনটাও থাকবে। দুটোই থাকবে, বুঝতে পেরেছিস? তো চো আমরা এইরকম তৈরি কি করে লাগবে। দেখ a1 a2 an ডেল্টার মধ্যে আছে, এরা সবাই ডেল্টার মধ্যে আছে। আর বাই ডিডাকশন 1 আমরা জেনেছি 0 ডেল্টার মধ্যে আছে, মানে ফাই ডেল্টার মধ্যে আছে। বাই ডিডাকশন 1 ফাই অর 0 এটাও ডেল্টার মধ্যে আছে, রাইট? বাই ডিডাকশন 1 ডেল্টার মধ্যে আছে। এবার আমি কি করব, এই 0টাকেই an প্লাস 1 এর পক্ষে ধরে নেব। মানে আমি বলছি লেট an plus 1 is equal to 0 for all n belongs to natural number. Just a second. an plus I is equal to 0 for all I belongs to natural number. তার মানে কি an plus 1 এর ভ্যালু 0, an plus 2 এর ভ্যালু 0, an plus 3 ভ্যালু 0, সবার ভ্যালু 0। তার মানে an plus 1 এর ভ্যালু 0, an plus 2 এর ভ্যালু 0, সবার ভ্যালু 0। এখানে কিন্তু 0 মানে হচ্ছে তোর নাল সেট ফাই, তাই তো? এবার আমি যদি এদের ইউনিয়ন করি a1 plus a2 plus an plus an plus 1 up to, আচ্ছা এদের ইউনিয়ন করলে কি হবে? এদের ইউনিয়ন করলে দেখ an plus 1 এর পর থেকে 0, 0 মানে ফাই, ফাই এর সাথে যে কোনো সেট ইউনিয়ন করলে সেই সেটে ফিরে আসে। তার মানে প্রথম দিকে n অবধি থাকবে a1 plus a2 an। আর বাই প্রপার্টি 3 এই সামটা মানে এই ইনফাইনাইট সামটা ডেল্টার মধ্যে থাকবে। এই ইনফাইনাইট সামটা ভ্যালু হচ্ছে ফাইনাইট সামটার সমান, তার মানে এটা ডেল্টার মধ্যে থাকবে, রাইট? এবার সেকেন্ড টার্মটা দেখাতে হবে এদের ইন্টারসেকশনটা থাকবে। চল তবে সেটা দেখানো যাক। দেখ আমরা জেনে গেছি বাই ডিডাকশন 2 এর ফার্স্ট পার্টে আমরা জেনে গেছি যে এদের সামটা থাকবে। তাহলে সামটা থাকবে মানে এবার আমি বলতে পারি a1 plus a2 plus ডট 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 an টা ডেল্টার মধ্যে আছে, আমরা প্রমাণ করে ফেললাম, রাইট? তাহলে এই সামটাকে আমি বলছি a1 plus a2 plus an কে আমি বলছি b, রাইট? তার মানে অলরেডি আমি দেখিয়েছি b টা ডেল্টার মধ্যে আছে, রাইট? বাই প্রপার্টি 2 আমি বলতে পারি b কমপ্লিমেন্টটাও ডেল্টার মধ্যে আছে, তাই তো বলতে পারি। আচ্ছা b কমপ্লিমেন্টও ডেল্টার মধ্যে আছে, মানে b কমপ্লিমেন্টের ভ্যালু কত? b কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে, উপরে লিখি a1 plus a2 plus an এর হোল কমপ্লিমেন্ট, এটা ডেল্টার মধ্যে আছে, রাইট? ওকে, এবার আচ্ছা এটা ডেল্টার মধ্যে আছে মানে আচ্ছা আরেকটু আমাদের এখানে একটু প্রমাণটাকে মডারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এইটা বিটা, এটা ডেল্টা বি, এটাকে বি বলেছি, আমি বলছি দেখ a1 টা ডেল্টার মধ্যে আছে, তাহলে বাই প্রপার্টি 2 a1 বারটাও ডেল্টার মধ্যে আছে, a2 টা ডেল্টার মধ্যে আছে, বাই প্রপার্টি 2 a2 বারটাও ডেল্টার মধ্যে আছে। এইভাবে an টাও ডেল্টার মধ্যে আছে, তার মানে an বারটাও ডেল্টার মধ্যে আছে, রাইট? এইমাত্র যে আমি ডিডাকশনটা করলাম সেই ডিডাকশন থেকে বলতে পারি এটা সামটাও ডেল্টার মধ্যে আছে, কারণ ফাইনাইট সামটাও ডেল্টার মধ্যে আছে, আমি অলরেডি দেখিয়ে দিলাম a1 plus a2 plus an এটাও ডেল্টার মধ্যে আছে, বারটা a1 বার plus a2 বার plus an বার ডেল্টার মধ্যে আছে। এবার এইটাকে বলছি c, তার মানে c টা ডেল্টার মধ্যে আছে, যেখানে c is equal to a1 বার a2 বার আপ টু an বার, রাইট? এবার c টা যদি ডেল্টার মধ্যে থাকে বাই প্রপার্টি 2 c বারটাও ডেল্টার মধ্যে থাকবে। আচ্ছা c বারের ভ্যালু কত? এর বার, তার মানে a1 plus a1 বার plus a2 বার an বার এটাও ডেল্টার মধ্যে থাকবে, হোল বারটা, রাইট?
এর হোল বারটা ডেল্টার মধ্যে থাকবে না, মানে বাই যদি তুই ডি মর্গানস ল ইউজ করিস তাহলে এটা কত হয়ে যাবে a1 বার তার বার a2 বার তার বার an বার তার বার, এটা ডেল্টার মধ্যে আছে, রাইট? তার মানে এইটাই তো আমার a1 a2 an, তার মানে a1 a2 an এটা ডেল্টার মধ্যে আছে, তার মানে এদের প্রোডাক্টটাও ডেল্টার মধ্যে থাকবে। ওকে, দেখো এটা অতখানি টাফ নয়, সোজা জিনিস। তার মানে দ্য ক্লাস অফ সাবসেটস, ক্লাস অফ ইভেন্টস এর মধ্যে কত রকমের জিনিস আমি ঢুকিয়ে দিতে পারলাম। ফাইনাইট ইউনিয়ন ঢুকিয়ে দিলাম, ফাইনাইট ইন্টারসেকশন ঢুকিয়ে দিলাম। এবার মজার বিষয় ইনফাইনাইট ইন্টারসেকশনও থাকবে। তার মানে ইনফাইনাইট ইন্টারসেকশনটা ডাইরেক্ট তুই যদি ডি মর্গানস ল ডাইরেক্ট ইউজ করিস তাহলে চলে আসবে, তাহলে আমি এটা প্রমাণ করছি না। ডিডাকশন 3 ওটা একটু প্রমাণ করে নিস, একই রকম হবে। ai belongs to delta, যেখানে i belongs to natural number, তাহলে হচ্ছে ai a1 a2 an ডট ডট ডট, এই প্রোডাক্টটাও ডেল্টার মধ্যে আছে। খুব সোজা ব্যাপার, তোরা জাস্ট ডি মর্গানস ল ইউজ করলে প্রথমে এটা থাকলে বাদ থাকবে, তার উপর সাম নিবি, সামনে ডি মর্গানস ল ইউজ করবি, চলে আসবে। ওকে, সো এইটা হলো আমাদের ক্লাস অফ সাবসেটস অফ এক্স, রাইট? ওকে, এবার আমরা আসছি হচ্ছে নেক্সট জায়গায়। নেক্সট হচ্ছে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়েছি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে পড়ার সময় আমরা কি দেখেছি? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে দেখেছি যেটা ল্যাপ্লাসিয়ান ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী যদি যদি কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, তার রেসপেক্টিভ কোনো ইভেন্ট যদি এ হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ কি? প্রবাবিলিটি অফ এ হচ্ছে m/n, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস আর m হচ্ছে ফেভারেবল আউটকাম, তাই তো? এবার মজার বিষয়, এর কিছু ডিডাকশন আছে, কিছু প্রপার্টি আছে প্রবাবিলিটির। প্রপার্টিগুলো পরে বললেও হয়, এখন বললেও হয়, বলি দি নাকি? প্রপার্টিজ অফ প্রবাবিলিটি, properties of probability, properties of probability কি প্রপার্টি আছে বলছে? probability of any event is 0 থেকে বড় হবে আর 1 এর থেকে ছোট হবে। তুই যদি যে কোনো ইভেন্ট নিস, সেই ইভেন্টের probability 0 থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। সেকেন্ড বলছে probability of sudden event, মানে probability of impossible event 0 হবে আর probability of sudden event 1 হবে। এই দুটো আমরা অলরেডি দেখলাম, আর বলছি না। থার্ড বলছে probability of a bar is equal to 1 minus probability of a। ওকে, এবার ধর এ হচ্ছে কোনো একটা ইভেন্ট, ফার্স্ট একটা প্রমাণটা আসছে, let given that a be any event, given that, এটা আমি যদিও থিওরিটা লিখিনি, স্টেটমেন্টটা লেখা উচিত ছিল, given that a be any event, okay, n equal to total number of outcome, number of outcome, n হচ্ছে total number of outcomes আর m হচ্ছে favorable to a, তাহলে m হচ্ছে favorable to a। তাহলে দেখ টোটাল নাম্বার m এর যেটা ফেভারেবল আউটকাম, তো ফেভারেবল আউটকামটা 0 থেকে বড় হবে, এটা তো শিওর। আর এই mটা ফেভারেবল আউটকাম মানে সেটা টোটাল নাম্বার অফ আউটকামস এর থেকে ছোট হবে। টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে n, তাহলে এই m এর ভ্যালুটা n এর থেকে ছোট হবে, রাইট? এবার তার মানে 0 less or equal to m less or equal to n, আমি এবার দেখ n টা তো পজিটিভ, তাহলে আমি যদি ভাগ করে দিই ইনইকুয়ালিটি সেম থেকে যাবে, তাহলে হয়ে যাবে 0 less or equals to m/n less or equals to 1। m টা হচ্ছে a এর ফেভারেবল আউটকাম, n টা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস, তার মানে এটাই হচ্ছে 0 less or equals to probability of a less or equal to 1। মানে ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। সেকেন্ড এরটা থার্ড এরটা আমি তোদের বললাম, মুখে মুখে কখন বলে দিলাম প্রমাণ করার সময়, তাই জন্য আর বলছি না, থার্ড এরটাই চলে আসি।
প্রবাবিলিটি অফ এ বারটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। সেম জিনিস, তো এন লিখে নিবি, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস, এমটা হচ্ছে ফেভারেবল আউটকামস এন্ড অল দ্যাট। প্রবাবিলিটি অফ এ বার, প্রবাবিলিটি অফ এ বার মানে এবার দেখ ব্যাপারটা হচ্ছে যদি এবার আচ্ছা এম যদি ফেভারেবল আউটকাম হয় তাহলে এর এগেনস্টে কটা আউটকাম আছে, এবার মানে তো হচ্ছে এর এগেনস্টে, তাহলে টোটাল আউটকাম যদি এন হয় আর এর ফেভারেবল আউটকাম যদি এম হয় তাহলে এন মাইনাস এম আউটকাম হচ্ছে তোর এবারে ফেভারেবল হবে, তার মানে বাই এন, তাই তো? তার মানে 1 মাইনাস এম বাই এন, এম বাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। বুঝতে পারলি তো কি বললাম? আমি বললাম এন যদি ফেভারেবল টু এ হয় তাহলে এর এগেনস্টে কথা যাচ্ছে, এর এগেনস্টে যাচ্ছে টোটাল থেকে এম খানা বিয়োগ করতে হবে। এবার টোটাল থেকে এম খানা বিয়োগ করা মানে সেটাই হচ্ছে এ বারের ফেভারেবল আউটকাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে প্রবাবিলিটি কিছু প্রপার্টি। ওকে, এবার নেক্সট জায়গাটা আমরা যেটা আসবো সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। খুব খুব ইন্টারেস্টিং একটা জায়গা। conditional probability, conditional probability। যে কন্ডিশনাল প্রবাবিলিটি আমি তোদের আগের দিন বলেছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে মানে কোনো একটা ইভেন্ট ঘটে গেছে সেটা আমি জানি তার রেসপেক্টিভে অন্য একটা ইভেন্টের প্রবাবিলিটি ঘটে। যেমন ধর তোর তোদের বাড়িতে ধর 3 ভাই আছিস, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। এবার তোদের টোটাল ফ্যামিলি ইনকাম হচ্ছে মান্থলি 2 লাখ টাকা, তোদের ফ্যামিলি ইনকাম হচ্ছে টোটাল মান্থলি 2 লাখ টাকা। এবার বললো যে এর মধ্যে তোর ছোট ভাই 1 লাখ টাকা মান্থলি ইনকাম করে, এই কন্ডিশনের আন্ডারে তোর মান্থলি ইনকাম 50,000 এর উপর হবে, তার প্রবাবিলিটি কত? তাহলে এইটা যখন আমি করব আমরা কিন্তু জানি যে তোর ছোট ভাইয়ের ইনকাম 1 লাখ টাকার উপরে বা 1 লাখ টাকা, তার মানে বাকি 1 লাখ টাকা কিন্তু তুই আর তোর মেজো ভাই মিলে ইনকাম করছিস, সেই কন্ডিশনটা আমার মাথায় আছে। তেমন সমস্ত জিনিসপত্র আমরা এখানে করব। যে আমরা ধর বলবে যে একটা ধর মিসাইল, তুই কেউ একজন একটা মিসাইল ছাড়লো, ওকে, ধর কোনো একটা হঠাৎ করে একটা টেরোরিস্ট এখানে এসে গেল, শুরু করে দিল ধুমধাম ধুমধাম ধুমধাম, তো তারপর যদি আর্মি আস্তে আস্তে 2-4 জনকে মেরে দেবে, তারপর এই তো ঘটনা ঘটতো আগে। যাই হোক, ধর একটা কেউ একজন দুটো মিসাইল, একটা মিসাইল ছাড়লো, 2 জন মানুষ এখান থেকে পালাচ্ছে বা গুলি করলো, এখানে নাম্বার 1 নাম্বার 2, এখানে 2 নম্বর, এখানে 1 নম্বর, 2 জন মানুষ আছে, কেউ এখান থেকে একটা গুলি করলো। এবার ও কাকে টার্গেট করে গুলি করেছে আমি জানি না, তাহলে এই ও একে টার্গেট করবে, গুলি করার প্রবাবিলিটি হচ্ছে 50%, একে করা হচ্ছে 50%। এবার ধর গুলি করে দিলেই তো লেগে যাবে এমন কোনো কথা নেই, গুলি করলে দেখবি 90% বার লাগে বা 80% বার লাগে, ধর এমন কিছু একটা জানিস যে 80% বার লাগবে। এবার এমন হতে পারে যে তুই জানিস কিছুক্ষণ পর দেখতে পারবি 2 নম্বর লোকটা, তুই ধর এখানে একজন গুলি করেছে আর তার 2 জন সাথী আছে, এখানে একটা বি সাথী, এখানে একটা এ সাথী, ওকে। এ সাথীকে বললো তুমি দেখো 2 নম্বর লোকটা মরেছে নাকি, এই লোক যে গুলি করছে সে বলছে এ সাথীকে তুমি দেখো 2 নম্বর লোকটা মরেছে নাকি, আর যে গুলি করছে সে বলছে বি সাথীকে তুমি বলছে 1 নম্বর লোকটা মরেছে নাকি দেখো। এবার এ কিছুক্ষণ পর দেখতে পারলো গুলি চালানোর পর বি লোক 2 নম্বর লোকটা মরেনি, তার মানে এ ভাবছে তো 2 নম্বর লোকটা মরেনি, আমি জানি 2 নম্বর লোকটা মরেনি, এই কন্ডিশনের আন্ডারে 1 নম্বর লোকটা মরার প্রবাবিলিটি কত, বা এই কন্ডিশনের আন্ডারে 1 নম্বর লোকটা বেঁচে থাকার প্রবাবিলিটি কত। বুঝতে পারছি? মানে একটা কোনো জিনিস ঘটে যাবে, সেই জিনিসটা আমরা জানবো, তার রেসপেক্টিভে অন্য একটা জিনিসের বার করবো। ওকে, তো let A and B be 2 events. Okay, A and B be 2 events such that, okay, be 2 events, তাহলে বলছে then the conditional probability of A
condition that B has occurred already is denoted by কিভাবে ডিনোট করা হচ্ছে দেখ বলছে প্রবাবিলিটি অফ কার বার করব এ এর প্রবাবিলিটি বার করতে দ্য প্রবাবিলিটি অফ এ ওকে কন্ডিশন দ্যাট বি হ্যাপেন তাহলে বিটা হচ্ছে কন্ডিশন মানে বি বুঝতে পারলি প্রবাবিলিটি অফ এ কন্ডিশন তো প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি তাই তো কিভাবে ডিনোট করছি সেটাকে পি অফ এ ইভেন্টের প্রবাবিলিটি বার করছি কন্ডিশন দ্যাট বি অলরেডি হয়ে আছে রাইট সো সেটাকে কিভাবে আমরা ডিনোট করছি পি অফ এ স্ল্যাশ বি মানে এর প্রবাবিলিটি কন্ডিশন দ্যাট বি অলরেডি হয়ে গেছে অ্যান্ড ডিফাইন্ড বাই কিভাবে ডিফাইন করা হচ্ছে probability of A condition B is equal to probability of AB by probability of B তাহলে কিভাবে ডিফাইন করা হচ্ছে probability of AB by probability of B আচ্ছা AB মানে হচ্ছে A intersection B রাইট তাহলে A intersection B এর probability by B এর probability ওকে এবার মজার বিষয় দেখ এইখানে এটাকে পরের লাইনে আমি লিখতে পারি probability of AB is equal to probability of B into probability of A condition B তাই তাহলে আমি এই AB কে জাস্ট ফর দ্য টাইম বিং আমি ইন্টারসেকশন হিসেবে কনসিডার করতে বলছিলাম মানে এখানে প্রোডাক্ট হিসেবে যেহেতু লিখেছি ভাব প্রোডাক্ট তাহলে AB এর প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি হচ্ছে probability of AB হচ্ছে probability of B into probability of A condition B তার মানে কি তার মানে হচ্ছে A B এর মধ্যে তুই যেটাকে যার probability প্রথমে নিবি ধর B এর probability আগে নিলি পরের বার সেটাই কন্ডিশনে চলে যাবে সেই কন্ডিশন আন্ডারে আরেকটার probability থাকবে বুঝতে পারছিস তাহলে এইটা তো জাস্ট ইনডেক্স মানে A B মানে কি A B মানে হচ্ছে A ইন্টারসেকশন B রাইট আমরা জানি ইন্টারসেকশন কমিউটেটিভ ল হোল্ড করে তাহলে এটাই হবে B ইন্টারসেকশনে তার মানে এটা বি রাইট তার মানে এইটাকে আমরা আবার এরকম লিখতে পারি না প্রবাবিলিটি অফ এ এটা যদি আগে নিই পরের বার এটা কন্ডিশনে চলে যাবে ইনটু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন কথা বুঝতে পারলি এই হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন রাইট আমরা এইগুলো এবার আমরা মোটামুটি দু চারটে অঙ্ক করতে পারবো ওকে এবার তোদের অঙ্কগুলো খুব ভালো লাগবে সাবজেক্টটা আরো ইন্টারেস্টিং হবে ওকে এবার তোর অঙ্কগুলো সত্যি খুব ভালো লাগবে দেখ অঙ্কগুলো শুরু করবো তার আগে একটু জিনিস তোদের একটু আলোচনা করি তোরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে প্লাস দিয়ে লিখি এ প্লাস বি এর একটা তোরা ফর্মুলা জানিস কি ফর্মুলা সেটা ছিল হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি রাইট এটা কেন হয় আমি তো এ ইন্টারসেকশন বি সরি এখানেই হবে সেটা প্রোডাক্ট হয়ে লিখবো আমরা এবি লিখবো রাইট এটা কেন হয় খুব সাধারণ ব্যাপার এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয় তুই যখন এ নিচ্ছিস এইটা নিচ্ছিস বি নিচ্ছিস এটা নিচ্ছিস তাহলে এ ইন্টারসেকশন বি পোর্শনটা দুবার হচ্ছে তাই জন্য একবার আমরা বিয়োগ করে দিচ্ছি রাইট এবার যদি এ ইন্টারসেকশন বিটা 0 হয়ে যায় বা 5 হয়ে যায় 5 তো নাল সেটকে আমরা এখানে 0 তে লিখছি তাহলে এ ইন্টারসেকশন বি 0 মানে কি ইম্পসিবল ইভেন্ট তার মানে প্রবাবিলিটি অফ এবি তখন কত হয়ে যাবে 0 হয়ে যাবে এই 0 মানে কিন্তু ইভেন্ট ইম্পসিবল ইভেন্ট আর এই 0 মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট রাইট তখন এবি যদি এমন হয়ে যায় তখন প্রবাবিলিটি অফ এ প্লাস বি কি হয়ে যাবে সেটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি রাইট তাহলে এবি ইজ ইকুয়াল টু 0 কখন AB is equal to 0 মানে আমি তখন বলতাম AB কে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট রাইট AB কে বলতাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট তাহলে AB যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ A প্লাস B কি হয়ে যায় প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B তার মানে ভাব প্রবাবিলিটিটাকে তুই যদি একটা ফাংশন হিসেবে কনসিডার করিস তাহলে P অফ A প্লাস B ইজ ইকুয়াল টু P অফ A প্লাস P অফ B
এটা অনেকটা হোমোমরফিজমের মতো ডেফিনেশন না? যদিও প্রবাবিলিটিটা গ্রুপ স্ট্রাকচার ফর্ম করে নাকি আমাদের পরে সেটা দেখতে হবে, তবু এটা ওরকম একটা অপারেশন প্রিজার্ভিং ম্যাপ, রাইট? সো মোটামুটি আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা হলো, এই ডেফিনেশনগুলো হলো। তো আমি কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশনটা একবার উপরে লিখে রাখছি সাইডে। কি বললাম? probability of A condition B is equal to probability of AB by probability of B. তাহলে আমরা একটা অঙ্ক করি। ওকে, এবার কিছু কিছু অঙ্ক করতে পারবো, সব অঙ্ক এখন করতে পারবো না। সব অঙ্ক করার জন্য আরো আমাদের সাবজেক্টটা ডেভেলপ করতে হবে, তবে কিছু কিছু অঙ্ক আমাদের আরামসে করতে পারবো, ভালো লাগবে তো অঙ্কগুলো। দেখ বলছে a missile was fired at a plane on which there are two targets T1 and T2. So এখানে দুটো টার্গেট আছে, T1 টার্গেট আর T2 টার্গেট। ওকে, এইখান থেকে একজন একটাই মিসাইল ছেড়েছে। ওকে, এবার বলছে the probability of hitting the target T1 is P1, মানে T1 টার্গেট কি হিট করবে তার প্রবাবিলিটি হচ্ছে P1, আর হিটিং দ্য টার্গেট T2 is P2, T2 টার্গেট কি হিট করবে তার প্রবাবিলিটি হচ্ছে P2। তাহলে বলছে ইট ইজ নোন দ্যাট T2 was not hit। এখানে আমি একটু লিখছি কোশ্চেনটা। বলছে ইট ইজ নোন দ্যাট T2 was not hit, T2 was not hit, find the probability that T1 was hit, find the probability T1 was hit। তাই তো? তাহলে আমাকে বলছে এই কন্ডিশনের আন্ডারে T1টা যে হিট করবে তার প্রবাবিলিটি আমাদের বার করতে। দেখে নি রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিংটা ঠিকঠাকই হচ্ছে। আচ্ছা চল, বলছে ইট ইজ নোন দ্যাট T1 was not hit। আমি জানি T1 হিট হয়নি, সেই কন্ডিশনে T2 হিট হয়নি, তাহলে এই কন্ডিশনের আন্ডারে T1 হিট হওয়ার প্রবাবিলিটি কত? মানে ভাব, ধর এইখান দিয়ে কোনো একজন, এখানে ধর দুটো জঙ্গি দাঁড়িয়ে আছে, আর এখানে আর্মির একটা লোক দাঁড়িয়ে আছে। ওকে, এখানে একজন আর্মির একজন লোক দাঁড়িয়ে আছে। ওকে, আর আর্মির একজন লোক দাঁড়িয়ে আছে, আর বেস থেকে দুজন নজর রাখছে, এখানে একজন, এখানে একজন। এই লোকটা নজর রাখছে এই জঙ্গিটাকে, টেররিস্টটাকে, আর এই লোকটা নজর রাখছে এই টেররিস্টটাকে। ওকে, এবার এই লোকটা গুলি করলো, এই লোকটা গুলি করার পর দেখলো যে T1 was not hit, মানে T1 টার্গেটে তো গুলি লাগে, এই সরি T2 was not hit, তার মানে T2 টার্গেটে গুলি লাগেনি, মানে T2 তে যে জঙ্গিটা দাঁড়িয়ে ছিল সেই জঙ্গিটা মরেনি। এবার বি ভাবছে যে T2 লোকটা তো মরেনি, আমি জানি এ গুলি করেছে, T2 লোকটা মরেনি, সেই কন্ডিশনের আন্ডারে T1 এর লোকটা মরবে তার প্রবাবিলিটি কত? কোশ্চেনটা অনেকটা তেমন, অনেকটা বি এর রেসপেক্টিভে কিন্তু তোরা কোশ্চেনটা ভাবছিস যে ও দেখতে পাচ্ছে T2 মরেনি, সেই কন্ডিশনের আন্ডারে T1 যে মরবে তার প্রবাবিলিটি কত, তাই তো? তাহলে অঙ্কটা শুরু করি। এবার তোরা একটা মজার জিনিস দেখতে পারবি। কি দেখতে পারবি? তোরা ম্যাথসে একটা কথা শুনেছিস যে নোটেশন কথা বলে, কিন্তু আজ অবধি সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোরা দেখিস। এবার প্রবাবিলিটির অঙ্ক তোরা দেখতে পারবি যে নোটেশন কথা বলে। আমাদের অঙ্কগুলো সলভ করতে গেলে বেশি কিছু করতে হবে না, শুধু অঙ্কগুলোকে নোটেশনে ফেলতে হবে। যদি নোটেশনে ফেলতে পারিস অঙ্ক শেষ, যদি ফেলতে না পারিস অঙ্কটা তোদেরকে আরো কমপ্লিকেটেড করবে, আরো ঘোরাবে, আরো ঘোরাবে, আরো ঘোরাবে। যেই মুহূর্তে তুই অঙ্কটাকে একবার নোটেশনে ফেলে দিবি, অঙ্কটার মধ্যে আর কিছু থাকবে না। তাহলে দেখ, T1 হচ্ছে T1 টার্গেট হিট করা ইভেন্ট, T2 হচ্ছে T2 টার্গেট হিট করা ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ T1 কি বলে দিয়েছে? P1। প্রবাবিলিটি অফ T2 কি বলে দিয়েছে? P2। এবার আমাদের রিকোয়ার্ড ইভেন্টটা লাগবে। রিকোয়ার্ড ইভেন্টে কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট T1 ওয়াজ হিট, তার মানে প্রবাবিলিটি অফ T1। কিন্তু কি বলেছে আমি কি জানি? আমি জানি T2 হিট হয়নি, তাহলে কন্ডিশন দ্যাট T2 যদি T2 কে হিট করা বোঝায়, ওরা বলেছে হিট হয়নি, তার মানে T2 বার হবে, এটা আমাদের বার করতে হবে। কথা বুঝতে পারলে? তাহলে প্রবাবিলিটি অফ T1 কন্ডিশন T2 বার। দেখ আবার কাজ হয়ে গেল।
এবার কি কাজ, এবার এটা ফর্মুলা ইউজ করা। ফর্মুলা কি হবে, প্রবাবিলিটি অফ T1 T2 বার বাই প্রবাবিলিটি অফ T2 বার, রাইট? প্রবাবিলিটি অফ T2 বারটা বার করা খুব সোজা, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ T1 T2 বার বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ T2, রাইট? তাহলে এটা এবার মুছে দিচ্ছি, এটা আর আমাদের লাগবে না। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, প্রবাবিলিটি অফ T1 T2 বার বাই 1 মাইনাস T2, রাইট? এবার আমাদের এই প্রবাবিলিটিটা বার করতে হবে। আচ্ছা, এই প্রবাবিলিটিটা বার করার জন্য আমরা তোদের একটা টেকনিক শেখাচ্ছি যে এই জাতীয় জিনিসগুলো দেওয়া থাকলে কিভাবে এই প্রবাবিলিটিটা বার করবে। ওকে, সো তার জন্য দেখ T2 আর T2 বার মানে T2 কমপ্লিমেন্ট। আচ্ছা, তুই কি জানিস যে কোনো সেট A এর জন্য A ইউনিয়ন A কমপ্লিমেন্ট হয়ে যায় ইউনিভার্সাল সেট S, রাইট? তাই T2 ইউনিয়ন, এখানে ইউনিয়নকে আমরা কি দিয়ে লিখি, প্লাস দিয়ে, তাহলে T2 ইউনিয়ন T2 কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট হয়ে যাবে। এখানে ইউনিভার্সাল সেট মানে কি, সার্টেন ইভেন্ট, তার মানে সেটা হয়ে যাবে S, তাই তো? এবার তার সাথে এবার বোথ সাইডে তুই B দিয়ে ইন্টারসেকশন করে দিতে পারিস, যে কোনো ইন্টারসেকশন B। এবার এইখানে ইন্টারসেকশনটা কি দিয়ে লিখছি, গুণ দিয়ে, তার মানে আমি এখানে লিখছি T1 T2 প্লাস T2 বার ইজ ইকুয়াল টু T1 S, রাইট? এবার এই গুণ মানে তো আলটিমেটলি গুণ না, এই গুণ মানে তো ইন্টারসেকশন, তার মানে এটা হয়ে যাবে T1। আর এইখানে ইন্টারসেকশন ইউনিয়ন ডিস্ট্রিবিউটিভগুলো হোল্ড করে, তার মানে এটা হয়ে যাবে T1 T2 প্লাস T1 T2 বার, রাইট? তাহলে প্রবাবিলিটি অফ both side probability নিয়ে নে, T1 T2 plus T1 T2 bar is equal to probability of T1। এবার একটা জিনিস একটু অবজার্ভ কর, এই দুটো ইভেন্ট T1 T2 plus T1 T2 আর T1 T2 বার, দেখ প্রথম ইভেন্টটা বলছে T1 কে হিট করছে, T2 কে হিট করছে, তারপর একটা বলছে T1 কে হিট করছে, T2 কে হিট করছে না। তাহলে T2 কে হিট করছে, T2 কে হিট করছে না, দুটো কোনোদিন একসাথে করতে পারে না, ইন্ডিপেন্ডেন্টলি ঘটবে। তাহলে এরা দুজনে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ T1 T2 প্লাস প্রবাবিলিটি অফ T1 T2 বার ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ T1। এবার এখানে একটা মজার বিষয় আছে, কি বলতো, দেখ তোর কাছে গুলি ছিল একটা, তুই গুলিটা ফায়ার করেছিস, দুটো টার্গেট আছে T1 T2, তাহলে একটা গুলি দুটো জায়গায় সাইমালটেনিয়াসলি লাগতে পারবে না, একটা গুলি একজনকেই লাগতে পারবে ম্যাক্সিমাম। তো এখানে T1 T2 মানে কি, T1 কে হিট করবে, T2 কে হিট করবে, এটা কোনোদিন ঘটবে না। একটা গুলি একজনকে হিট করবে, দুজনকে কোনোদিন হিট করবে না, তাহলে এইটা কিন্তু হয়ে যাবে 0, মানে ইম্পসিবল ইভেন্ট এর প্রবাবিলিটিটা, প্লাস প্রবাবিলিটি অফ T1 T2 বার ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ T1। দেখো খুব সুন্দর, তাহলে প্রবাবিলিটি অফ T1 T2 বার কি, প্রবাবিলিটি অফ T1, সো এখানে বসিয়ে দিবি probability of T1 by 1 minus P2, T1 কত, P1 by 1 minus P2, এটা হচ্ছে আমাদের आंसर। ভালো লাগলো, কত সুন্দর অঙ্কটা, আমি জানি তো ভালো লাগলো। এরকম আমাদের এরকম অঙ্ক করতে হবে, তো খুব ইন্টারেস্টিং লাগবে সাবজেক্টটা। চল একটা অঙ্ক করি, তোরা পজ করে করে অঙ্কগুলো কিন্তু লিখে নিস বা করে নিস, ওকে? প্রবলেম 2, কি বলছে, দেয়ার আর টু আইডেন্টিক্যাল আর্মস, মানে দুটো আইডেন্টিক্যাল আর্ম মানে কি, থলে, দুটো আইডেন্টিক্যাল থলে আছে, ওকে? ওয়ান কন্টেইনস 4 হোয়াইট বল 3 রেড বলস, তার মানে এই আর্মটার মধ্যে 4টে হোয়াইট বল আর 3টে রেড বল আছে, ওকে? and another contains 3 white ball 7 red ball, 3 white ball 7 red ball, an urn is chosen at random and a ball is drawn from it। এর মানে কি, urn is chosen at random and ball is drawn from it মানে হচ্ছে, ধর তোর চোখের সামনে দুটো সেম বালতি আছে, দুটো বালতির মধ্যে একটা বালতিতে 4টে হোয়াইট বল 3টে রেড বল, একটা বালতির মধ্যে 3টে হোয়াইট বল 7টা রেড বল আছে,
এবার তোকে তোর মা কি করলো, চোখ বুঝে দিল, চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দেওয়ার পর তুই জানিস না দুটো বালতি কোথায় আছে, তুই শুধু মানে দুটো বালতি কোন বালতিটা কোথায় আছে শুধু জানিস না, দুটো বালতি আছে শুধু জানিস, মানে বুঝতে পারছিস তো, দুটো বালতি আছে, এই বালতিটা 4টে হোয়াইট বল 3টে রেড বল আছে, না এই বালতিটা 3টে হোয়াইট বল 7টা রেড বল আছে, তুই জানিস না। এই অবস্থায় চোখ বেঁধে দেওয়া অবস্থায় তুই কি করবি, একটা বল যে কোনো বালতিতে হাত ঢুকিয়ে একটা বল বার করবি এই অবস্থায়। তার মানে এই যে ঘটনাটা এটা হচ্ছে আর্ন ইজ চুজেন অ্যাট র্যান্ডম অ্যান্ড আ বল ইজ ড্রন ফ্রম ইট। ওকে, এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। ফাইন্ড the probability that the ball is white. Okay, তারপর কি বলছে, তারপর বলছে what is the probability that it is from the first urn, what is the probability that it is from the first urn, it is from the first urn if the ball is drawn, the ball drawn is white, if the ball drawn is white. খুব সুন্দর অঙ্কটা। কি বলছে, বলছে তাহলে বলছে এই অবস্থায় তুই যে র্যান্ডম ভাবে একটা বল তুই তুললি, সেই বলটা প্রথমে বললো সেই বলটা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত, সেই বলটা হোয়াইট হবে তার প্রবাবিলিটি কত। এটা হয়ে যাওয়ার পর কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট টার্ন ইফ দ্য বল ইজ হোয়াইট। তার মানে কি, তুই যে বলটা তুললি, তুলে তুই এবার চোখ খুলে দিলি, চোখ খুলে দিয়ে দেখলি বলটা সাদা বল। এবার সাদা বল, এবার তোকে বলছে সেই সাদা বলটা যে প্রথম আর্ন থেকে হবে তার প্রবাবিলিটি কত, সেটা আমাদের সেম কোশ্চেন। চল তাহলে এই অঙ্কটা আমাদের সলভ করতে গেলে কি করতে হবে, কিছুই না, অঙ্কটাকে নোটেশনে ফেলতে হবে। তাহলে চল নোটেশনে ফেলি। ফার্স্টে আমি কি বলছি, এটা বলছি ফার্স্ট টার্ন, এটা বলছি সেকেন্ড টার্ন। A1 is equal to choosing the first term, first turn, choosing the first turn. A2 is equal to choosing the second turn, and X equal to choosing white ball. Okay, তো প্রথম কন্ডিশন কোশ্চেনটা কি আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। তাহলে আমাদের প্রথমে প্রবাবিলিটি অফ x বার করতে হবে। So we have to find out the probability of x. We are going to find probability of x. আচ্ছা, probability of x কি করে বার করব, দেখ ফার্স্ট অফ অল এইটাকে আমি এই আর্নটাকে চুজ করাকে আমি বলছি a1, এই আর্নটাকে চুজ করাকে আমি বলছি a2, রাইট। এবার তুই একটা জিনিস বল, যে তুই যদি চোখ বেঁধে দেয়, তুই যদি একটা বালতি চুজ করিস, তুই এই দুটো বালতির মধ্যে একটা বালতি চুজ করবি, এছাড়া কিছু চুজ করবি না। বুঝতে পারছিস তো, মানে তুই এই দুটো মিলিয়ে, আমি বলছি এই দুটো মিলিয়ে সাডেন ইভেন্ট হবে, মানে তুই যখন হাত ঢোকাবি তো এই দুটোর বাইরে কেউ আসবে না, তাই তো, একটা না একটা বালতি চুজ করবি। তাহলে আমি এটাকে লিখতে পারি a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু সাডেন ইভেন্ট x। বুঝতে পারলি কি বললাম? আবার বলছি, তোকে যখন চোখ বেঁধে দেবে, তুই যখন একটা বল তুলবি, তুই এই দুটো বালতির মধ্যে একটা বালতি থেকেই তো তুলবি, তাহলে এই দুটো বালতির মধ্যে একটা বালতি তো চুজ হবে, তার মানে এই দুটোর ইউনিয়ন হচ্ছে তো সাডেন ইভেন্ট। ওকে, এবার বোথ সাইডে তুই x দিয়ে ইন্টারসেকশন করে দে। ওকে, এবার x দিয়ে যখন ইন্টারসেকশন করে দিবি, s টা তো সাডেন ইভেন্ট মানে ইউনিভার্সাল সেট s। ওকে, আর x টা হচ্ছে s এর সাবসেট, তাহলে ইন্টারসেকশন করলে x আসবে। আর এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে x a প্লাস x a1 x a2, বোথ সাইডে আবার প্রবাবিলিটি নিয়ে নে। probability of x a1 plus x a2 is equal to probability of x. ওকে, এবার তাহলে আমি লিখছি probability of x is equal to probability of x a1 plus probability of x a2। কেন বলতো, দেখ এইটা বলছে তুই তো একটা বল তুলেছিস, ওই একটা বল a1 এ থাকবে আর ওই একটা বল a2 তে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। মানে বলছি x a1
এটা কি বলছে, হোয়াইট বলটা A1 আন থেকে তোলা হয়েছে, আর A2 এটা কি বলছে, হোয়াইট বলটা A2 আন থেকে তোলা হয়েছে। একটাই হোয়াইট বল দুটো জায়গা থেকে সাইমালটেনিয়াসলি তোলা যায় না, তুই যেহেতু একটা বলে তুলেছিস, তাই জন্য এরা দুজনে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তার মানে এর দুজনের সামটা এমন হয়ে যাবে। ওকে, এবার probability of x is equal to probability of x a1 plus probability of x a2। এবার আমি কি করব, প্রোডাক্টের ফর্মুলা ইউজ করব। এবার দেখ প্রোডাক্টের ফর্মুলা এইখানটাতে তুই দুটো জিনিস লিখতে পারিস, আমি যেটা বলছি probability of x a1 কে কি লিখতে পারিস, যে কোনো একটা তুই আগে নিয়ে নিবি, ধর x নিলে পরের বার সেটা কন্ডিশনে চলে যাবে, or probability of a1 probability of x condition a1। এবার মজার বিষয়, তুই যদি এই ফর্মুলাটা লিখিস, তুই তো probability of x বার করছিস, তাহলে তুই কিছু বার করতে পারবি না, তাই জন্য কিন্তু আমাদের সেকেন্ড টেকটা লিখতে হবে, এটা বুঝতে পারলি? সো probability of a1 probability of x condition a1 plus probability of a2 probability of x condition a2। ওকে, আচ্ছা এবার probability of a1 মানে হচ্ছে প্রথম আনটা চুজ করা। এবার দেখ তোর টোটাল আন আছে দুটো, টোটাল আন মানে টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে দুটো, দুটোর মধ্যে ফার্স্ট আন আছে একটা, তার মানে প্রবাবিলিটি হচ্ছে 1/2 ইনটু প্রবাবিলিটি অফ x কন্ডিশন a1, তার মানে কি হোয়াইট বল চুজ করা কন্ডিশন দ্যাট ফার্স্ট আন দিয়ে চুজ করছিস। আবার বলছি, হোয়াইট বল চুজ করা কন্ডিশন দ্যাট ফার্স্ট আন দিয়ে চুজ করছিস। ওকে, ফার্স্ট আনে আছে টোটাল বল 7টা, 7টার মধ্যে হোয়াইট বল 4টে, তার মানে 4/7। বুঝতে পারলি কত সুন্দর জিনিসটা দেখ, মানে হোয়াইট বল চুজ করছিস কন্ডিশন দ্যাট ফার্স্ট টার্ন থেকে, কারণ ফার্স্ট টার্নে টোটাল বল আছে 7টা, 7টার মধ্যে হোয়াইট বল 4টে, তার প্রবাবিলিটি হচ্ছে 4/7 প্লাস প্রবাবিলিটি অফ a2। আবার a2 মানে হচ্ছে সেকেন্ড আর্নটা চুজ করা, টোটাল আর্ন দুটো, তার মধ্যে সেকেন্ড আর্ন একটা, 1/2। এবার প্রবাবিলিটি অফ x কন্ডিশন a2, তার মানে হোয়াইট বল চুজ করছিস কন্ডিশন দ্যাট সেটা সেকেন্ড আর্ন থেকে, তাহলে সেকেন্ড আর্নে টোটাল আছে 10টা বল, 10টা বলের মধ্যে হোয়াইট বল আছে 3টে, তো 3/10। ওকে, এবার তোদের এটা ভ্যালু বার করতে হবে, বার করে দেখিস কত হচ্ছে। ওকে, আমি আর লিখছি না, এটা হচ্ছে তোদের প্রবাবিলিটি অফ x। ওকে, এবার কি বললো, এবার বললো তোকে ইট ইজ নোন দ্যাট হোয়াইট বল ইজ ড্রন, তাই তো, মানে আমি জানি যে হোয়াইট বলটাই তোলা হয়েছে, সেই কন্ডিশনের আন্ডারে সেটা ফার্স্ট টার্ন থেকে হবে, তাহলে ফার্স্ট টার্ন থেকে হবে মানে প্রবাবিলিটি অফ a1 কন্ডিশন দ্যাট দ্য ড্রন বল ইজ হোয়াইট, এটা বার করতে হবে। বুঝতে পেরেছিস? এবারও দুটো, এটা কি লিখতে পারিস, এটা লিখতে পারিস এই ফর্মুলা ইউজ করলে প্রবাবিলিটি অফ a1 x ইনটু প্রবাবিলিটি অফ x, রাইট? আমরা লিখতে পারিস, এটাকে লিখতে পারিস প্রবাবিলিটি অফ a1 প্রবাবিলিটি অফ x কন্ডিশন a1 বাই প্রবাবিলিটি অফ x। এবার কাজ কি, এইটাকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, মানে এই ভ্যালুটাকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবি। ওকে, সো এই ভ্যালুটাকে কপি পেস্ট করে বসিয়ে দিলে তুই এই ভ্যালুটা পেয়ে যাবি। আর প্রবাবিলিটি অফ x কন্ডিশন a1, প্রবাবিলিটি অফ x কন্ডিশন a1 কত, 4/7, প্রবাবিলিটি অফ a1 কত, হাফ। তো এই ভ্যালুটাকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবি, এই ভ্যালুটাকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবি, তোর আনসার হয়ে গেল। বুঝতে পারলি? এই হচ্ছে আমাদের অঙ্কটা, খুব সুন্দর অঙ্কটা, ভালো লাগলো। দেখ তাহলে তোদের এবার সাবজেক্টটা একটু হলেও ভালো লাগছে, রাইট? তো চ এবার আরেকটা লাস্ট অঙ্ক করি আজকে। আচ্ছা, বলছে দ্য চান্স দ্যাট আ ডক্টর উইল ডায়াগনালাইজ আ সার্টেন ডিজিজ কারেক্টলি ইজ 60%। মানে একটা ডাক্তার কোনো একটা ডিজিজকে কারেক্টলি ডায়াগনালাইজ করবে, তার চান্স হচ্ছে 60%। ওকে, তাহলে কারেক্ট করার চান্স হচ্ছে 60%। ওকে, মানে ধর তুই যদি একটা রোগীকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিস, তার ধর একটা অপারেশন হচ্ছে, সেই অপারেশনটা সাকসেসফুল হওয়ার চান্স হচ্ছে 60%, মানে 40% তো সে ফেল হবে, মানে মরে যাওয়ার চান্স 40% আছে প্রথমে। তারপর কি বলছে, দ্য চান্স দ্যাট দ্য পেশেন্ট উইল ডাই বাই দ্য ট্রিটমেন্ট
আফটার কারেক্ট ডায়াগনোসিস ইজ 40%। মানে বলছে 60% অফ কারেক্ট মানে সাকসেসফুল হওয়ার চান্স। এবার বলছে সাকসেসফুল হলেও ধর অপারেশনটা সাকসেসফুল হয়েছে, তারপরেও 40% মানুষ মারা যায়। বলছে এটাই বলছে দ্য চান্স দ্যাট দ্য পেশেন্ট উইল ডাই বাই দ্য ট্রিটমেন্ট আফটার কারেক্ট ডায়াগনোসিস ইজ 40%। তাহলে ডাইকে তুই যদি মরে যাওয়াকে ডি দিয়ে ডিনোট করিস তাহলে কি বলছে, মরে গেছে কন্ডিশন দ্যাট কারেক্ট ডায়াগনোসিস হয়েছে, এটা বলে দিয়েছে 40%। ওকে, and the chance that the death by wrong diagnosis is 70%. ওকে, তার মানে মরে গেছে কন্ডিশন দ্যাট ভুল ডায়াগনোসিস হয়েছে, তাহলে ভুল কারেক্ট হওয়াকে যদি সি দিয়ে লিখি তাহলে ভুল হওয়াকে হবে সি বার, এটা হচ্ছে 70%। বলছে a patient of a doctor who has disease dies, মানে একটা ডাক্তারের একটা পেশেন্ট আছে যে মারা গেছে, তাহলে বলছে what is the probability that the diagnosis was correctly। তার মানে একটা ডাক্তারের একটা পেশেন্ট মারা গেছে, তাহলে বলছে মারা গেছে আমি জানি, তার মানে মারা গেছে জানি মানে কন্ডিশনে ডেথ চলে যাবে, বুঝতে পারছিস, কন্ডিশনে ডেথ চলে যাবে, মারা গেছে মানে ডি, তার মানে মারা গেছে আমি জানি তাহলে কন্ডিশনে চলে যাবে, এই কন্ডিশনের আন্ডারে ডায়াগনোসিসটা কারেক্ট হয়েছে, মানে সি কন্ডিশন ডি বার করো। বুঝতে পারলি কথাটা, প্রবাবিলিটি অফ সি কন্ডিশন ডি বার করো, মানে কারেক্ট ডায়াগনোসিস হয়েছে সেই কন্ডিশনের আন্ডারে সেটা মারা গেছে। তাহলে দেখ যদি ভুল ডায়াগনোসিস হয় তাহলে তার ডাক্তার তার লাইসেন্স ক্যান্সেল করে দেবে, স্বাভাবিক। যদি কারেক্ট হওয়ার পরেও মারা যায় তাহলে ডাক্তার তো কোনো দোষ নেই, ডাক্তার তো যতখানি করতে পারতো সেটা করেছে, তো ডাক্তার তো বেঁচে যাবে, মানুষটা মরে যাবে। সো বাই ইউজিং ইস ডেফিনেশন ইট ইজ নাথিং বাট প্রবাবিলিটি অফ সি ডি বাই প্রবাবিলিটি অফ ডি। তাহলে দেখ আমাকে প্রথমে প্রবাবিলিটি অফ ডেথ বার করতে হবে, আর প্রবাবিলিটি অফ সি কে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ সি কে লিখতে পারি, দেখ সি আমি জানি, তাহলে প্রবাবিলিটি অফ সি ইনটু প্রবাবিলিটি অফ যেটা আগে গেছে পরের বছরের কন্ডিশনে চলে যাবে ডি কন্ডিশন সি, সেটাও আমি জানি, মানে নিউমারেটরটা জানি, আমার শুধু ডিনোমিনেটরটা বার করতে হবে। ওকে, প্রবাবিলিটি অফ টি। আবার সেম দেখ এইগুলো বার করার জন্য আবার সেম সি, মানে একটা যদি ডাক্তার যদি অপারেশন করে তাহলে সেটা নয় সাকসেসফুল হবে নয় ফেল হবে, এছাড়া কিছু হবে না, তাহলে সি প্লাস সি বার এটা হয়ে যাবে সার্টেন ইভেন্ট এস, রাইট। এবার বোথ সাইডে ডি দিয়ে ইন্টারসেকশন করে দিবি, সি প্লাস সি বার ইজ ইকুয়াল টু এস ডি। আচ্ছা এস ডি মানে এখানে এস আর ডি এর ইন্টারসেকশন, তার মানে এটা আসবে ডি, আর এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে ডিসি প্লাস ডি সি বার, সরি সি বার ডি। ওকে, এবার both side probability নিয়ে নে, probability of D is equal to probability of DC plus DC বার। এবার দেখ মারা গেছে কারেক্ট ডায়াগনোসিস হয়েছে, আবার মারা গেছে ভুল ডায়াগনোসিস হয়েছে, এই দুটো জিনিস তো সাইমালটেনিয়াসলি ঘটতে পারে না, ঠিক ডায়াগনোসিস আর ভুল ডায়াগনোসিস এটা মধ্যে একসাথে ঘটতে পারে, ঘটতে পারে না, তার মানে এরা দুজনে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। প্রবাবিলিটি অফ ডিসি প্লাস প্রবাবিলিটি অফ ডিসি বার। ওকে, এবার প্রবাবিলিটি অফ ডিসি এটা কি লিখতে পারি, যেহেতু আমি সি এর প্রবাবিলিটিটা জানি তাহলে প্রবাবিলিটি অফ সি প্রবাবিলিটি অফ ডি কন্ডিশন সি প্লাস probability of DC bar probability of C bar into probability of D condition C bar, right? So very good, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করবি। probability of C কত 60%, তাহলে 60/100। probability of D condition C bar 40%, so it will be 40/100 plus probability of C bar, C এর probability যদি 60% হয় তাহলে C bar কত হবে 1 - 60%, মানে 1 - 60/100, so that will be 40/100। probability of D condition C bar 70%, তার মানে 70/100। তাহলে এই ভ্যালুটা হচ্ছে probability of D এর, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিবি, আর probability of C হচ্ছে 60%, probability of D condition C হচ্ছে 40%, so এই ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আনসারটা বার করবে। বুঝতে পারলি, ভালো লাগলো তো জিনিসটা। সো আমাদের আজকের ক্লাসটা অবধি থাক, আমরা নেক্সট দিন ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়বো, তারপর অ্যাক্সিওমেট্রিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়বো, তারপর প্রবাবিলিটি প্রপার্টি পড়বো, যেই ফর্মুলাগুলো ইউজ করলাম সেগুলো প্রমাণ করবো, বায়াস থিওরেম পড়বো, তারপর আমরা আবার করবো।
ওকে, সো চল তাহলে টাটা, ভালো করে চ্যাপ্টারটা পড়, তোদের সাবজেক্টটা ভালো লাগলো, আমি এইটুকু বিশ্বাস করছি যে তোর সাবজেক্টটা ভালো লাগলো। তোরা এবার বাদ বাকি কিছু কিছু অঙ্ক তোরা করতে পারবি, সেই অঙ্কগুলো তোরা করিস, একটু বই থেকে ঘেটে দেখিস। ওকে, চল তাহলে টাটা সবাইকে।